গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের এই ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করা হবে। তো টেন্স শেখার আগে বা টেন্স নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। তাহলে আমরা যখন কোনো ভাষা শিখি, নতুন ভাষা, তখন আমরা প্রথমে সেই ভাষাকে শিখি বা প্রথমে সেই ভাষার অক্ষর শিখি। অক্ষর বা ইংরেজিতে কি, ইংরেজিতে হচ্ছে লেটার। তারপর আমরা কি শিখি, তারপর আমরা শিখি শব্দ, শব্দ বা ইংরেজিতে কি ওয়ার্ড। এবং তারপর আমরা কি শিখি, বাক্য গঠন করতে, অর্থাৎ ইংরেজি কি সেন্টেন্স। তাহলে আমরা এখানে প্রথমে কি শিখছি, প্রথমে শিখছি অক্ষর। এবং অক্ষর কি কি আছে দেখো, বাংলাতে যেগুলো আছে অ আ ক খ, এবং ইংরেজিতে কি এ থেকে জেড অবধি। এবং অক্ষরের পর আমরা কি শিখছি, আমরা শিখছি শব্দ। এবং এই শব্দ হলো কি দিয়ে তৈরি হয়েছে, শব্দ তৈরি হয়েছে অক্ষর দিয়ে। যেমন ধরো কি লেখা, লেখা একটি কি শব্দ, বাংলা শব্দ। এর ইংরেজি ওয়ার্ড শব্দ কি হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে কি রাইট। এবং তোমরা লক্ষ্য করো এখানে আমরা শব্দের কি কি শিখছি, আমরা এখানে শব্দের চারটি জিনিস, বিশেষ করে চারটি জিনিস শিখছি। কি কি, প্রথমত আমরা শিখছি এর কি বানান, অর্থাৎ এর বানান কি। যেমন রাইট এর কি বানান আছে WRITE। তারপর আমরা কি শিখছি এর উচ্চারণ। এবং উচ্চারণের পর আমরা কি শিখছি, তারপর শিখছি এর কি অর্থ, অর্থাৎ এই রাইট শব্দের অর্থ কি, অর্থ হচ্ছে কি লেখা। তারপর আমরা কি দেখছি, তারপর দেখছি আমরা এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছি সেই শব্দটা। এবং এই শব্দের সম্বন্ধে এই সমস্ত জ্ঞান বা জানতে আমরা কোথায় পাবো, শব্দ সম্বন্ধে বিশেষ করে আমরা কোথা থেকে পাবো, ডিকশনারি থেকে। আমরা ডিকশনারির মধ্যে সেগুলো শব্দ পাবো, সেটা সেই শব্দের বানান প্লাস উচ্চারণ, তার অর্থ এবং তার কি পার্টস অফ স্পিচ আমরা ডিকশনারির মধ্যে পেয়ে যাব। আমরা যদি কোনো একটি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি কিনি, সেখানে আমরা কি পাবো, সেই ইংরেজি শব্দ পাবো, যেমন রাইট, তার বানান পাবো, তার উচ্চারণ পাবো, তার অর্থ পাবো, এবং সেটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে সেটা পাবো। এবং আমরা শব্দের পর আমরা কি শিখছি, শব্দের পর বাক্য। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যেই ওয়ার্ডগুলো ধরো, যেমন ইংরেজিতে কি ওয়ার্ড রাইট বা আরো যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ জানা থাকলে কি আমরা বাক্য গঠন করতে পারবো। যেমন ধরো কি আমি, আমি কি, আমি ইংরেজি লেখি। তাহলে আমরা কি জানি, আয়ের ওয়ার্ড, আয়ের ইংরেজি শব্দ বা ওয়ার্ড কি হচ্ছে, আমির, আমির ইংরেজি ওয়ার্ড বা শব্দ কি হচ্ছে আই, ইংরেজি কি হচ্ছে ইংলিশ, এবং লেখি এর শব্দ কি হচ্ছে ইংরেজি শব্দ রাইট। তাহলে আমরা যদি বলি আই ইংলিশ রাইট, তাহলে কি এই বাক্যটা আমাদের সঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না, কারণ কি এটা ভুল হচ্ছে। কারণ কি, যে কোনো ভাষার কি আছে, তাদের বাক্য গঠন করার নির্দিষ্ট একটা নিয়ম আছে। তেমনি ভাবে ইংরেজি ভাষার কি নিয়ম আছে, প্রথমে আসবে কি সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর কি আসবে, তারপরে ভাব আসবে, তারপরে কি আসবে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এটা এখন তোমরা অবজেক্ট হিসেবে দেখো। তাহলে প্রথম সাবজেক্ট কি আছে, সাবজেক্ট এখানে কি আছে আই, আয়ের পর ভাব কি আছে, ভাব আছে রাইট, তারপর কি আসবে ইংলিশ। তাহলে আমাদেরকে তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে, এই বাংলা বাক্যটি যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিভাবে বলতে হবে, আই রাইট ইংলিশ। তবে কি হবে, বাক্যটা সঠিক হবে। তাহলে এখান থেকে কি আমাদের বিশেষ করে বাক্য গঠন করা থেকে কি আমাদের বিশেষ করে গ্রামারে গ্রামারে কি আমাদের প্রয়োজন পড়ছে, এখান থেকে কি আমাদের বিশেষ করে গ্রামারের প্রয়োজন পড়ছে। তাহলে তোমাদের এখানে গ্রামার গ্রামার নিয়ে তো ক্লাস ক্লাস এখানে আলোচনা করাবে। তো তোমাদের প্রথমে কি নিয়ে আলোচনা করবে, তোমাদের টেন্স নিয়ে প্রথমে আলোচনা করাবে। কারণ টেন্সটা যদি আমরা প্রথমে কি শিখি, তাহলে কি হবে, আমরা আমাদের কি একটি বাক্য বা সেন্টেন্সের সম্বন্ধে কি আমাদের একটি সাধারণ জ্ঞান বা ধারণা আসবে। তাহলে দেখো,
তোমাদের এখানে কি আজ এই ক্লাসে তোমাদের কি নিয়ে আলোচনা করবে? টেন্স নিয়ে। তাহলে টেন্স বলতে কি বোঝায়? টেন্স বলতে বাংলাতে বোঝায় কাল, কাল বা কি ক্রিয়ার কাল। তাহলে এই টেন্স কয় প্রকার? টেন্স টেন্স আমাদের কয় প্রকার? ধরো তোমরা বাংলাতেই দেখো টেন্স হচ্ছে বা কাল হচ্ছে কয়টা প্রকার? তিনটি। যেমন কি আছে? অতীতকাল, তারপরে কি আছে? বর্তমান কাল, তারপরে 3 নম্বর কি আছে? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল তাহলে অতীতকালকে ইংরেজিতে কি বলে? পাস্ট টেন্স। বর্তমান কালে কি বলে? প্রেজেন্ট টেন্স। এবং ভবিষ্যৎকাল হচ্ছে কি? ফিউচার টেন্স। যেমন ধরো অতীতকাল, তাহলে অতীতকালে কোনগুলো পড়ছে? তাহলে কাল ধরো এখানে কিসের উপর নির্ভর করে? কিসের কাল? এখানে কাল, কালটি কি বলা হয়? ক্রিয়ার কাল। অর্থাৎ ক্রিয়াটা বা কাজটা কখন হয়েছে তার উপর নির্ভর করে যে কোন কালে সেটা পড়ছে। যেমন ধরো কোনো কাজ যদি সেটা কি অতীতকালে হয়ে যায়, যেমন ধরো তোমরা ধরো আমরা যদি বলি আমরা স্কুল গিয়েছিলাম, তাহলে এই গিয়েছিলাম এখানে কি যাওয়ার কাজটা আমাদের কি হয়ে গেছে, তাহলে এটা কি বলছে? আমাদের অতীতকালে পড়ছি। কিন্তু আমরা যদি বলি আমরা স্কুল যাই, তাহলে কি এটা বর্তমান কালে পড়বে। এবং একইভাবে যদি আমরা বলি আমরা স্কুল যাব, তা সেটা কোন কালে পড়বে? ভবিষ্যৎকালে। তাহলে আমরা এখানে প্রথম উদাহরণটা দিয়ে দেখি যে এখানে কি আমি ইংরেজি লিখি রাইট, তাহলে এখানে আমরা লিখবো কি? আমরা প্রথমে বাংলা ইংরেজি ট্রান্সলেট করে সেগুলো দেখবো। আমরা এখানে কি ইংরেজি প্লাস বাংলা দুটোরই কি উদাহরণ নিয়ে আমরা এখানে দেখবো, যে টেন্সগুলো আলোচনা করবো। যেমন ধরো আমি একটি কবিতা লিখি, তাহলে এটা অতীতকালে। যদি কবিতার লেখা হয়ে যায় তাহলে কোন কালে পড়বে? তাহলে অতীতকালে পড়বে। যেমন যদি বলি আমি একটি আমি একটি আমি একটি কবিতা লিখেছিলাম, তাহলে এখানে দেখো বাংলা বাক্যটি তোমরা দেখো কি আমি একটি কবিতা লিখেছিলাম, তাহলে এখানে কি লেখা কাজটা তার হয়ে গেছে, সেজন্য এটা কোন কালে পড়ছে? অতীতকালে। তারপর যদি বলা হয় আমি একটি কবিতা লিখি, তাহলে লিখি তার লেখা কাজটি কি এখন বর্তমানে চলছে। তাহলে ভবিষ্যতে কি পড়বে? আমি একটি কবিতা লিখব। তাহলে এখানে দেখো আমি একটি কবিতা লিখেছিলাম, তাহলে এখানে কি লেখার কাজটা হয়ে গেছে, সেজন্য এটা কোন কালে পড়ছে? এটা আমাদের পাস্ট টেন্সে পড়ছে। তারপর আমি একটি কবিতা লিখি, তাহলে লেখা কাজটা কখন চলছে? বর্তমানে চলছে। তাহলে কি এটা কোন কালে পড়ছে? আমাদের প্রেজেন্ট টেন্সে। এবং আমি একটি কি কবিতা লিখবো, তাই লেখা কাজটা কখন হবে? লেখা কাজটা এখানে কখন হবে বলছি? ভবিষ্যৎ হবে। তাই এটা কি কোন কালে পড়ছে? ফিউচার টেন্সে। একইভাবে যদি আমরা ইংরেজিতে লিখি, ধরো এখানে যেমন আমি একটি কবিতা লিখেছিলাম, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে? আই আই রোট এ পোয়েম। আমি একটি কবিতা লিখি, আই রাইট এ পোয়েম।
আমি একটি কবিতা লিখব, আই উইল রাইট এ পোয়েম। তাহলে দেখো এখানে তোমরা লক্ষ্য করো, বাংলা প্লাস ইংরেজি দুটির বাক্যে কি লক্ষ্য করো, এখানে দেখো কি লিখেছিলাম, তারপর লেখি এবং লিখবো, আমি একটি কবিতা, আমি একটি কবিতা, আমি একটি কবিতা, এই সমস্ত ওয়ার্ড বা শব্দ সবই কি রয়েছে, একই রয়েছে। কিন্তু লিখেছিলাম বা লেখি এবং লিখবো কি একটি নির্দিষ্ট শব্দ পরিবর্তন হচ্ছে। তাহলে এবং তোমরা ইংরেজিতেও লক্ষ্য করো, এখানেও কি রোড, রাইট এবং উইল রাইট, এই শব্দগুলি ছাড়া কি হচ্ছে বাকি সব একই আছে। তাহলে কি এখানে আমাদের টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট শব্দের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে কোন কোন শব্দটা পরিবর্তন হচ্ছে, এখানে কোন ওয়ার্ডটা পরিবর্তন হচ্ছে, যে ওয়ার্ডটা পরিবর্তন হচ্ছে সেটা কি বলে, বাংলাতে কি বলে, ক্রিয়া। আর ইংরেজিতে কি বলে, ইংরেজিতে সেই ওয়ার্ডটাকে কি বলে, এবং সেই নির্দিষ্ট শব্দটাকে, সেই নির্দিষ্ট শব্দ হচ্ছে ভাব। অর্থাৎ আমরা যে দেখছি ইংরেজি নিয়মে তাদের কি আছে, তোমরা সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস, তাহলে এখানে কি হচ্ছে আমাদের কেবলমাত্র ভাবটাই কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, ভাবটাই পরিবর্তন। তারপর আমরা পার্টস অফ স্পিচ শুরু করব। তাহলে আমরা দেখি ইংরেজিতে কতগুলো পার্টস অফ স্পিচ আছে। আমাদের ইংরেজিতে কতগুলো পার্টস অফ স্পিচ আছে, আমাদের মোটামুটি 8টি কি পার্টস অফ স্পিচ আছে। যেমন কি কি, এক নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ভাব, 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 5 নম্বর হচ্ছে প্রিপোজিশন, 6 নম্বর হচ্ছে কি কনজাংশন, 7 নম্বর হচ্ছে কি ইন্টারজেকশন, এবং আমাদের এখানে আরেকটি আছে কি আছে, 8 নম্বর আছে কি আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়, পার্টস মানে হচ্ছে কি অংশগুলি, কিসের, স্পিচের, ভাষার অংশগুলি, এবং সেগুলো কি কি আছে, নাউন আছে, প্রোনাউন আছে, ভাব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে এবং অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা কি দেখলাম, এখানে যে ওয়ার্ডে আমরা পার্টস অফ স্পিচ দেখছি, যে কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ড, তাহলে আমরা এখানে কি দেখছি পার্টস অফ স্পিচ দেখছি, যে ওয়ার্ডগুলো সেগুলো কোন কোন পার্টস অফ স্পিচের কোন কোন পার্টসের মধ্যে পড়ছে। যেমন ধরো কোনো মানুষ যখন কোন একটি পেশা বা নিযুক্ত থাকে, যেমন ধরো যখন যখন কেউ চাষ করে তখন তাকে কি বলে, চাষি বলা হয়। যখন কেউ ব্যবসা করে তখন তাকে ব্যবসায়ী বলা হয়। তাহলে কি সবাই মানুষ, কিন্তু তাদেরকে এক একটি পেশা অনুযায়ী তাদেরকে এক একটি নাম হচ্ছে। তেমনি ভাবে ওয়ার্ডগুলো যখন কোনো বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে কি করে এক একটি পার্টস বা অংশ হিসেবে কাজ করে। যেমন ধরো কোনো ওয়ার্ড যখন নাউন হিসেবে কাজ করছে তখন তাকে কি বলে, নাউন বলা হয়। যখন কোনো ওয়ার্ড প্রোনাউন হিসেবে কাজ করছে তখন তাকে প্রোনাউন বলা হয়। কোনো ওয়ার্ড যখন ভাব হিসেবে কাজ করছে তাকে ভাব বলা হয়। এভাবে কি তাদের এক একটি নাম হয়। আবার একটি ওয়ার্ড সে একই সঙ্গে কি নাউন হতে পারে, ভাব হতে পারে, বা আরো কিছু এক বা একাধিক হতে পারে, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে আমরা এখানে দেখলাম কি আমাদের টেন্সে কি পরিবর্তন হচ্ছে, আমাদের কেবলমাত্র ভাবটার পরিবর্তন হচ্ছে। ভাবটা আমাদের কেবলমাত্র কি ভাবটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে আমরা সংক্ষেপে আমরা দেখে নিই যে ভাব বলতে কি বোঝায়। এটা ভাব বলতে বোঝায় মানে যে শব্দের বা ওয়ার্ডের দ্বারা কি, যে শব্দ বা ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করানো বোঝানো হয় তাকে কি বলে, ভাব বলা হয়। এবং সেই কাজটা যদি অতীতকালে হয় তাহলে কি হবে, সেটা অতীতকাল হবে। কাজটা যদি বর্তমানে চলে তাহলে কি হবে, সেটা
বর্তমান হবে এবং সেই কাজটা যদি ভবিষ্যতে করা হয় তাহলে কি হবে, সেটা ভবিষ্যৎকালের মধ্যে পড়বে। তাহলে আমরা কি দিলাম, টেন্সের মধ্যে কি আমাদের কেবলমাত্র কি ভাবের পরিবর্তন হচ্ছে। তাহলে ভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে ভাবে নিশ্চয়ই অনেকগুলি কি আছে, ফর্ম আছে, ভাবে অনেকগুলি ফর্ম আছে। তাহলে আমরা দেখে নিয়ে ভাবে কতগুলো ফর্ম আছে। তাহলে ভাবের ফর্ম আছে করে 5টি ফর্ম আছে। ভাবের 5টি কি আছে, ভাবের 5টি ফর্ম আছে। সেগুলো কি কি, সে ফর্মগুলো কি কি আছে, যেমন ধরো আমরা প্রেজেন্টে পাবো, এখানে প্রেজেন্টে দুটি পাবো, কি কি, একটা হচ্ছে প্লুরাল আর একটা হচ্ছে কি সিঙ্গুলার। তারপর কি পাবো আমরা, তারপর আমরা পাস্টে পাবো, পাস্ট রূপ। তারপরে কি পাবো আমরা, পাস্ট পার্টিসিপেল। তারপর 4 নম্বর প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এখানে প্রেজেন্টে কয়টা হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে দুটি, একটা হচ্ছে প্লুরাল আর একটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে দুটি প্লাস এখানে 3টি কটা হলো, তাহলে 5টি রূপ। যেমন ধরো যদি আমরা দেখি কি রাইট, রাইটটা কি হচ্ছে, রাইটটা হচ্ছে প্লুরাল ভাব এবং রাইটের সিঙ্গুলার কি হবে, রাইটস, রাইটস এর যোগ হবে। তারপরে কি হবে, এর পাস্ট ফর্ম কি হবে, রোড, এবং পাস্ট পার্টিসিপেল কি হবে, রিটেন, আর প্রেজেন্ট পার্টিসিপেল কি হবে, রাইটিং। তাহলে আমরা কটা ফর্ম দেখতে পাচ্ছি, ভাবে, ভাব কি রাইট একটি ভাব, সে রাইট থেকে কি হচ্ছে, রাইটস হচ্ছে, তারপরে কি হচ্ছে রোড, রিটেন, তারপর রাইটিং। তাহলে আমাদের কি যতগুলো ভাব আছে সব ভাবে কি আছে, 5টি ফর্ম বা তাদের 5টি ফর্ম সব ভাবেরই আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি দেখলাম যে টেন্সকে কয়টা ভাগে ভাগ রয়েছে, টেন্সকে ভাগ করা হচ্ছে কি 3টি ভাগে, কি কি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং এই টেন্স কিসের উপর নির্ভর করছে, কাজের উপর, যে কাজটা সেটা কখন হয়েছে, সেই কাজটা যদি অতীতকাল হয় সেটা কি পড়বে, অতীতকালে পড়বে, এবং সেই কাজ যদি বর্তমানে চলে তাহলে বর্তমানকালে পড়বে, এবং যদি ভবিষ্যৎকালে করা হয় সেটা কি হবে, ভবিষ্যৎকালে পড়বে। এবং আমাদের টেন্সের মধ্যে কি হয়েছে, কেবলমাত্র একটি নির্দিষ্ট শব্দের কি হয়েছে, পরিবর্তন হয়েছে বিশেষ করে, এবং সেই শব্দটিকে ভাব। আর ভাব মানে কি, ভাব বলতে সেই শব্দ বা ওয়ার্ডকে বোঝায় যে শব্দ দ্বারা সাধারণভাবে কোনো কিছু কাজ করানো বোঝানো হয়। এবং এর সঙ্গে আরো আছে, সেগুলো তোমরা পরে জানবে। ভাব, ভাবের সঙ্গে আরো আছে, ভাব বলতে শুধু কেবলমাত্র কাজ করানো বোঝানো হয় না, আরো কিছু কিছু আছে, সেগুলো তোমরা পরে জানবে। তো এখন আমরা সাধারণভাবে জানি কি, যে ভাব বলতে আমরা এখন কি সাধারণভাবে দেখিনি, কেবলমাত্র কি ভাব বলতে এখন কি কাজ করানো বোঝানো হয়। আর কাজ কি, কাজ হয় সেটা আগে হয়ে গেছে, কিংবা এখন হচ্ছে, কিংবা কি ভবিষ্যতে হবে। যদি কাজটা কি আগে হয়ে গেছে তাহলে অতীতকাল, যদি বর্তমানে চলে তাহলে কি বর্তমানকাল, এবং ভবিষ্যৎকালে করা হলে কি ভবিষ্যৎকালে পড়বে। তাহলে আমরা কি প্রথমে দেখলাম টেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ টেন্সে আমাদের কি কি দেখতে হবে, আমাদের টেন্সের মধ্যে কিসের পরিবর্তন হয়েছে, আমরা যে টেন্স কি পরিবর্তন করছি, এবং সেই টেন্সের ক্ষেত্রে আমাদের কি কেবলমাত্র কোন ওয়ার্ড বা শব্দটি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখলাম। এবার আমরা প্রথমে কি দেখে নেব, ওরা টেন্সের মধ্যে কি কি আছে, সম্পূর্ণ টেন্সের মধ্যে আমাদের কি কি জানতে হবে সেটাকে প্রথমে আমরা দেখে নেব। তারপর কি এক একটি করে সেগুলো নিয়ম বা রুলস অনুযায়ী তোমাদেরকে দেখানো হবে। তো আমরা প্রথমে দেখে নিই।
এবার তাহলে আমরা প্রথমে দেখে নিই যে টেন্সের মধ্যে কি কি আছে, টেন্সের কতগুলো ভাগ আছে এবং টেন্সের মধ্যে আমাদের কি কি জানতে হবে, তারপর কি এক একটি করে সেগুলো নিয়ম বা সূত্র অনুযায়ী সেগুলো করানো হবে। তাহলে প্রথমে দেখো আমরা টেন্সকে কয়টা ভাগে ভাগ করলাম, টেন্সকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, তাহলে আমরা টেন্সকে ভাগ করছি কয়টা ভাগে, 3টি ভাগে। এবং সেগুলো কি কি, সেগুলো হচ্ছে প্রথমে পাস্ট টেন্স, কি হচ্ছে প্রথমে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তারপর কি আছে প্রেজেন্ট টেন্স, এবং 3 নম্বর হচ্ছে কি ফিউচার টেন্স। আবার এই আবার এই প্রতিটিকে কি 4টি করে ভাগ করা হয়। যেমন পাঁচটি ক্ষেত্রে কি হবে আমাদের, পাঁচটি ক্ষেত্রে হবে কি, পাঁচটের 1 নম্বর হবে কি পাস্ট ইনডেফিনাইট বা কি বলা হয় সিম্পল পাস্টও বলা হয়। তারপরে কি পাবো পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর পাস্ট পারফেক্ট, এবং 4 নম্বর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে কি প্রেজেন্ট টেন্সকে এরকম একইভাবে 4টে ভাগে ভাগ করা হবে। কেবলমাত্র কি পাস্টের জায়গায় প্রেজেন্ট হবে, এবং ফিউচারের ক্ষেত্রে কি কেবলমাত্র পাস্টের জায়গায় কি হবে ফিউচার হবে। তাহলে প্রেজেন্ট টেন্স কি কয়টা ভাগে ভাগ করা হয়, এরকম 4টে ভাগে ভাগ করা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা দেখে নিই 4টে ভাগে কি কি আছে। এক নম্বর হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনাইট বা কি এটাকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে কি আছে 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট, 4 নম্বর কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট বা কি সিম্পল ফিউচার, 2 নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, 3 নম্বর ফিউচার পারফেক্ট, 4 নম্বর কি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স কয়টা ভাগে ভাগ হলো 4টি, মানে প্রতিটি না প্রথম তাহলে টেন্স কয়টা ভাগে ভাগ হলো 3টি ভাগে, এবং এই 3টিকে প্রতিটিকে 4টি করে ভাগ করা হয়েছে। তাহলে কয়টা হচ্ছে 3 4 12টি হচ্ছে। আবার এগুলো কি আমরা ঠিকভাবে ভাগ বলা যাবে না, কিন্তু এগুলোকে আমরা ধরে নিই যে এখানে এগুলোকে আবার কি 4টি করে ভাগে দেখা হবে আমাদের। কি কি প্রথমে হবে কি অ্যাফার্মেটিভ,
তারপরে কি নেগেটিভ, 3 নম্বর কি ইন্টারোগেটিভ, তারপরে কি হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা দেখো যে সমস্ত বাক্যগুলো বলছি বা তৈরি করছি সেগুলো কি কেবলমাত্র কি আমাদের কি একটি টাইপে থাকে না, সেগুলো বিভিন্ন টাইপ বলে। যেমন কি, যেমন আমরা বলি যে আমি স্কুল যাই, সেখানে কি আছে একটি নির্দিষ্ট কি, যেমন ধরো বলছি কি আমরা স্কুল যাই, এখানে কি এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ মধ্যে বলছি। তাও যদি বলে আমরা স্কুল যাই না, তাহলে এখানে কি আসছে না আসছে, তাহলে নেগেটিভ মধ্যে। আবার যদি কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি কি স্কুল যাও, তাহলে এখানে কি আছে প্রশ্ন করা আছে বাক্যটি দ্বারা, তাহলে এটা কি এর মধ্যে বলছে আমাদের ইন্টারোগেটিভ মধ্যে। এবং যদি এইভাবে বলা হয় তুমি কি স্কুল যাও না, তাহলে এখানে কি হচ্ছে প্রশ্ন হচ্ছে প্লাস নাও আসছে, নেগেটিভ আসছে, তাহলে কি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ কি, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক, মানে যেখানে কি হ্যাঁ থাকবে। যেমন কি এটা হচ্ছে কি হ্যাঁ বাচক। নেগেটিভ কি না বাচক, এবং ইন্টারোগেটিভ কি প্রশ্নবাচক। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবাচক। আর ইন্টারোগেটিভ ও নেগেটিভ হচ্ছে কি না বাচক প্রশ্নবাচক। অর্থাৎ এখানে কি থাকবে, নাও থাকবে প্রশ্ন থাকবে। তাহলে এখানে হ্যাঁ বাচক বলতে না বাচক বা প্রশ্নবাচক বা না বাচক প্রশ্নবাচক বলতে কি বোঝায়। তাহলে দেখো আমরা যে সমস্ত বাক্য বা সেন্টেন্স গুলো তৈরি করছি সেগুলো কি আমাদের কি একই টাইপের হয়, কেবলমাত্র তাহলে কি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক হয়। যেমন যেমন আমরা বলি কি আমি স্কুল যাই, তাহলে কি আছে হচ্ছে এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক হচ্ছে, কারণ কি এখানে কোনো নেগেটিভ বা প্রশ্ন নয়, সেটা হচ্ছে হ্যাঁ বাচক। কিন্তু সেই বাক্যটি দিয়ে আবার কি ভাবে বলা হয় যে আমি স্কুল যাই না, তাহলে এখানে কি হচ্ছে না আসছে, অর্থাৎ নেগেটিভ চলে আসছে, সেটা কি হবে না বাচক। তেমনি ভাবে যদি কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি কি স্কুল যাও, তাহলে কি হচ্ছে এই বাক্যটি দ্বারা কাউকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে প্রশ্নবাচক। এবং একই ভাবে কি হচ্ছে না বাচক প্রশ্নবাচক, এই জিনিসটা কি ধরে সেখানে প্রশ্ন থাকবে নাও থাকবে। যেমন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কি স্কুল যাও না, তাহলে কি হচ্ছে এখানে প্রশ্ন আসছে প্লাস কি আসছে নাও আসছে, তাহলে সেটা কি হচ্ছে প্রশ্নবাচক নাবাচক। তাহলে আমরা এখানে দেখলাম কি টেন্সকে 3টে ভাগে ভাগ করা হয়, এবং এই প্রতিটি 3টিকে কি 4টি করে ভাগ করা হয়, তাহলে কটা হলো 12টি। এবং এই যে 12টি ভাগ রয়েছে 12টি প্রতিটি কি এরকম কি 4টি ভাগে ভাগ করা যায়। এটা ঠিকভাবে ভাগ বলা যাবে না, কিন্তু কি আমরা এভাবে দেখতে পারি। প্রথমে তার অ্যাফার্মেটিভ রূপ, তারপরে তার নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে তার ইন্টারোগেটিভ নেগেটিভের মাধ্যমে আমরা কি সেগুলোকে দেখতে পারি। তাহলে এখন তোমরা ভাগ ধরে নাও, তাহলে 12টিকে আবার কি 4টি করে ভাগ করা হয়েছে। তাহলে এই প্রতিটিকে কি 4টি করে ভাগ করা হয়েছে, যেমন পাস্ট ইনডিফিনিট কে 4টি, একই ভাবে কি পাস্ট কন্টিনিউয়াস কে কি এরকম 4টি ভাবে ভাগ করা হবে। পাস্ট পারফেক্ট কেও কি এরকম 4টি ভাবে ভাগ করা হবে। এবং যতগুলো আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি এগুলোকেও কি 4টি করে ভাগে ভাগ করা হবে। তাহলে কটা আছে ছিল টোটাল, কটা ছিল 12টি। 12টি করে যদি প্রতিটিকে 4টি করে ভাগ করা হয়, তাহলে কটা আছে 48টি। তাহলে আমাদের কি 48টি নিয়ম বা সূত্র বা কি রুল বা রুলস আমাদেরকে টেন্স শিখতে গেলে জানতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কি দেখলাম, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে টেন্সের মধ্যে কি কি আছে, এর কতগুলো ভাগ আছে আমাদের, এবং আমাদের কি কি জানতে হবে। এবার কি হবে আমরা প্রথম এবার আমরা কি করব, এবার আমরা প্রথম থেকে শুরু করব। আমরা যখন প্রথমে শুরু করব তখন কি করব, আমরা প্রথমে আমরা যখন
শুরু করবো আমরা প্রথমে কি করবো, প্রথমে শুরু করবো আমরা পাস্ট টেন্স না। তাহলে এবার তাহলে প্রথমে আমরা কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে টেন্সের মধ্যে আমাদের কি কি আছে, কতগুলো ভাগ আছে, এবং এরপর কি আমরা এক একটি করে শুরু করব। এবং যেখানে শুরু করবো আমরা প্রথমে কোথা থেকে শুরু করবো, আমরা প্রথমে শুরু করবো প্রেজেন্ট টেন্স থেকে। কারণ কি, আমাদের যে ভাবে যে 5টা ফর্ম দেখলাম, সেই বেস ফর্ম যেটাকে বলা হয়, যেটা আমরা কোনো ডিকশনারি বা কোথা থেকে পাবো, সেটা কোন ফর্মে, সেটা কোন কোন টেন্সের মধ্যে পড়ছে, সেটা প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়ছে। সেই জন্য কি আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা কি করবো, প্রেজেন্ট টেন্সে শুরু করবো। এবং প্রেজেন্ট টেন্সে কি করব, প্রেজেন্ট টেন্সে প্রথমে শুরু প্রেজেন্ট এবং প্রেজেন্ট টেন্সে প্রথমে আমরা কি শুরু করব প্রথম, তাহলে আমরা কি প্রেজেন্ট টেন্স শুরু করব। এবং প্রেজেন্ট টেন্সের প্রথমে আমরা কি শুরু করব, প্রথমে আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এবং এর প্রেজেন্ট ইনডিফিনিট কি চারটি আমরা এভাবে ভাগ দেখে নেব, যেমন এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তারপর আমরা কি শুরু করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তারপরে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তারপরে ফিউচার, তারপরে ফিউচারে কোটা করব যে কোটা। তাহলে আমরা কি শুরু করব, আমরা প্রথমে শুরু করব কি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থেকে। তাহলে প্রেজেন্ট টেন্স, আমরা দেখলাম যে টেন্সের মধ্যে কি কি আছে, কতগুলো ভাগ আছে। তাহলে এবার আমরা প্রথমে কি শুরু করবো, আমরা প্রথমে শুরু করবো কি প্রেজেন্ট টেন্স শুরু করবো। এবং প্রেজেন্ট টেন্সের কয়টা ভাগ ছিল, চারটি। কি কি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই চারটির মধ্যে আমরা প্রথমে আমরা কি শুরু করবো, আমরা প্রথমে শুরু করবো কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। বাস, প্রেজেন্ট ইনডিফিনিট কি বলা হয়, সিম্পল প্রেজেন্টও বলা হয় বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্টও বলা হয়। এবং আমরা দেখো যে প্রেজেন্টে আমরা প্রথমে টেন্সে কটা ভাগে ভাগ করলাম, তিনটি ভাগে। এবং সেই তিনটি ভাগ প্রতিটি চারটে ভাগ করলাম, কটা হলো 48টি। এই 48টা ভাগ যে রয়েছে, এই 48টি ভাগের কি আছে, প্রতিটির কি নির্দিষ্ট অক্সিলারি ভাব আছে। অক্সিলারি ভাব প্রতিটি কি নির্দিষ্ট অক্সিলারি নিজস্ব। তাহলে দেখো আমরা যে টেন্সকে তিনটি ভাগে ভাগ করলাম, কি কি, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এবং এই তিনটিকে আবার কি চারটি ভাগ রয়েছে। তাহলে কত হচ্ছে 48টি। তাহলে দেখো আমরা টেন্সকে কটা ভাগে ভাগ করলাম, তিনটি ভাগে। এবং এই তিনটিকে আবার যে প্রতিটিকে চারটি করে ভাগ করলাম, তাহলে কত হলো 12টি। তাহলে এই 12টি যে ভাগ রয়েছে, এই 12টি প্রতিটি তাদের কি আছে, নিজস্ব অক্সিলারি ভাব আছে। এই প্রতিটিরই কি 12টির প্রতিটি ভাগে নিজস্ব অক্সিলারি ভাব আছে। তেমনি হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট এর অক্সিলারি ভাব কি আছে, এর অক্সিলারি ভাব হচ্ছে অক্সিলারি ভাব কি আছে, ডু বা ডাজ। ডু বা ডাজ, ডু হচ্ছে কি প্লুরাল, আর ডাজ হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে অক্সিলারি ভাব বলতে কি বোঝায়, এটা আমরা সংক্ষেপে দেখে নিই। অক্সিলারি ভাব হচ্ছে কি সাহায্যকারী ভাব। এক দৃষ্টিকোণ থেকে ভাবকে কি দুভাগে ভাগ করা হয়। কি ভাব, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভাব, আর এটি কি অক্সিলারি ভাব।
অক্সিলারি ভাব অর্থাৎ কি সাহায্যকারী ভাব। আর এখানে কি প্রিন্সিপাল বা প্রধান ভাব। তাহলে এখানে সাহায্যকারী এই নামটা দ্বারা তোমরা বুঝতে পারছো কি সে সাহায্য করে, কাকে সাহায্য করে, সে প্রিন্সিপাল ভাবে বা প্রধান ভাবকে কি সাহায্য করে। অর্থাৎ কোনো বাক্যে যদি সেখানে অক্সিলারি ভাব থাকে, সেই অক্সিলারি ভাব করে সে কি করে, সে নিজের সে তার নিজের অর্থ প্রকাশ করে না, সে কি করে প্রিন্সিপাল ভাবকে বা প্রধান ভাবকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করে। এবং এই কিছু কিছু ভাব আছে যারা কি একসঙ্গে তারা অক্সিলারি হতে পারে এবং তারা কি প্রিন্সিপাল ভাব হতে পারে। কোনো জায়গায় দেখবে একই ভাব সে কি অক্সিলারি ভাব হিসেবে কাজ করছে এবং কোনো জায়গায় সে কি প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করছে। তাহলে তোমরা বুঝতে পারো এখানে অক্সিলারি ভাব বলতে কি বোঝায়। এখানে অক্সিলারি ভাব বলতে বোঝায় সাহায্যকারী ভাব। তাহলে ডু বা ডাজ এখানে কি অক্সিলারি ভাব হিসেবে কাজ কাজ করবে। কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এবং সেগুলো আমরা দেখে নেব যে কোথায় প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করছে আর কোথায় অক্সিলারি ভাব হিসেবে কাজ করছে। তাহলে এখানে আমরা তোমরা দেখে রাখো, তোমরা এখানে ধরে নাও কি ডু বা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে কি আছে, অক্সিলারি ভাব আছে, কি আছে, ডু বা ডাজ আছে। ডু হচ্ছে কি প্লুরাল আর ডাজ হচ্ছে কি সিঙ্গুলার। এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট একে কটে ভাগে ভাগ হয়, চারটে ভাগে। যেমন কি কি ছিল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা প্রথমে অ্যাফার্মেটিভটা দেখি। অ্যাফার্মেটিভ বা কি হ্যাঁবাচক, হ্যাঁবাচক। এই নিয়ম বা রুল কি আছে, কি হবে, প্রথমে আসবে কি সাবজেক্ট, তারপরে কি আসবে ভাব, প্লাস এখানে অবজেক্ট বা এখানে আদার ওয়ার্ডস বা অবজেক্ট। তোমরা এখানে অবজেক্ট হিসেবে ধরো, এটা কি হবে অবজেক্টিভ হয় না, অন্য কিছু ওয়ার্ড হতে পারে, এখানে অবজেক্ট হিসেবে ধরো বা এটা আদার ওয়ার্ডস লিখতে পারো। এখন অবজেক্টিভ হিসেবে শর্টে লিখে অবজেক্টিভ হিসেবে। তো প্রথমে কি আসবে সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে কি আসবে অবজেক্ট বা কি এখানে আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস অর্থাৎ অবজেক্ট না থাকতে পারে, অবজেক্ট না হয়ে অন্য কোনো শব্দ হতে পারে। তাহলে আমরা বাংলাতে প্রথমে দেখি একটি বাক্য উদাহরণ নিয়ে। যেমন ধরো কি আমি ইংরেজি পড়ি। এই বাক্যটি কি বাক্য? অ্যাফার্মেটিভ বাক্য। কারণ কি এখানে কোনো নাউন নাই, নেগেটিভ নাই, এখানে কোনো প্রশ্ন নাই, তাই ইন্টারোগেটিভ নয় এবং ইন্টারোগেটিভ নেগেটিভ তো নয়। তাহলে কি এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ বাক্য বা সেন্টেন্স। তাহলে আমরা দেখে নিই, প্রথমে কি আসবে সাবজেক্ট আসবে প্রথমে। তাহলে আমরা প্রথমে দেখে নিই কি আই, আমি ইংরেজি কি হচ্ছে আই, ইংরেজি কি ইংলিশ, এবং পড়ি কি হবে, পড়ি হবে রিড। তাহলে আই ইংলিশ রিড এটা কি এভাবে সঠিক হচ্ছে না। তাহলে আমাদের কি হবে, এটাকে গঠন করতে হবে। আমাদের কি প্রথমে করতে হবে, যখন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে সাবজেক্ট কি আই। তারপর কি আসবে ভাব, আর ভাব বলতে কি বোঝায়, যে শব্দের দ্বারা কাজ কোনো বোঝানো হয়। তাহলে কি আসবে রিড অর্থাৎ পড়ার দ্বারা কি একটি কাজ কোনো বোঝানো হচ্ছে, তাহলে কি আসবে রিড, আই রিড। তারপরে কি আসবে ইংলিশ, আই রিড ইংলিশ। একইভাবে যদি লিখি সে ইংরেজি পড়ে সে ইংরেজি পড়ে। তাহলে এর প্রথমে কি আসবে, প্রথমে আসবে যে জিনিসটা সেটা কি সাবজেক্ট আসবে। তাহলে সাবজেক্ট কি হি, হি হচ্ছে কি সাবজেক্ট, সে
হি বা সি তোমরা যা লিখতে পারো। তারপরে কি আসবে ভাব, ভাব হচ্ছে কি পড়া, এখানে কি রিড। তাহলে এখানে দেখো রিডের সঙ্গে এস যোগ হবে, কারণ কি, কারণ হচ্ছে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি হয় ভাবও সিঙ্গুলার হয়। এটা সাবজেক্ট হি কি আছে একজন আছে, তাহলে কি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভাবও কি হবে সিঙ্গুলার। তোমাদের ভাবের সিঙ্গুলার কোনটা বলেছিলাম, যেমন ধরো কি রাইট এ রাইটস, অর্থাৎ ভাবের সঙ্গে এস বা ইয়েস যোগ করলে কি হয় সেটা সিঙ্গুলার হয়। তোমাদের কি সিঙ্গুলার এই যে প্লুরাল এই জিনিসটা আছে, সিঙ্গুলার বা কি প্লুরাল এই জিনিস, সিঙ্গুলার বা প্লুরাল জিনিসটা কি, তোমাদের তিনটি জিনিসের কি হয় সিঙ্গুলার আর প্লুরাল হয়। কি কি, নাউন, প্রোনাউন আর কি ভাব, এই তিনটি জিনিসের কি এদের সিঙ্গুলার আর প্লুরাল হয়। এখানে তাহলে কি আমাদের সিঙ্গুলার আর প্লুরাল জিনিসটা কি কেবলমাত্র নাউন প্রোনাউন আর ভাবের ক্ষেত্রে আছে। এই তিনটা জিনিস নাউন প্রোনাউন আর ভাব, এই তিনটা জিনিসই কি কেবলমাত্র সিঙ্গুলার আর প্লুরাল হতে পারে। এবং তোমার এখানে লক্ষ্য করো যে বুক হচ্ছে কি, বুক হচ্ছে সিঙ্গুলার, এবং বুকের সঙ্গে যদি, বুক কি একটি নাউন, কারণ কি এর দ্বারা একটি নাম বোঝানো হচ্ছে, আর বুকের সঙ্গে যদি এস যোগ করো সেটা কি হবে প্লুরাল হয়ে যাবে। এস তাহলে নাউনকে কি করা হয় এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা হয়, কিন্তু ভাবের ক্ষেত্রে কি হয় তার বিপরীত হয়। যেমন ভাব একটা নিয়ে কি রাইট, রাইট হচ্ছে ভাব, তাহলে এটা কি এটা প্লুরাল ফর্মে আছে, এবং এর সঙ্গে যদি এস বা ইয়েস যোগ করা হয় যেমন রাইট, রাইট থেকে রাইটস করা হয় তাহলে এটি কি হয় সিঙ্গুলার হয়। এখানে তোমরা লক্ষ্য করো যে নাউনের সঙ্গে কি এস বা ইয়েস যোগ করলে কি হয়, যেমন বুক থেকে এস যোগ করে কি হলো বুকস, বুকটা কি ছিল সিঙ্গুলার, বুকসটা কি হলো প্লুরাল হলো। কিন্তু কি ভাবে ক্ষেত্রে তার নাউনের বিপরীত হয়, অর্থাৎ কি সেটা রাইট কি ছিল প্লুরাল ছিল, এবং রাইটস এস বা ইয়েস যোগ করে কি হয় সেটা সিঙ্গুলার হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখানে তাহলে সে ইংরেজি পড়ে, সে হচ্ছে কি এটা হচ্ছে প্রোনাউন, আর তোমাদের সাবজেক্ট মনে রাখবে, সাবজেক্ট জিনিসটা, এই সাবজেক্ট কি সাবজেক্ট, এই সাবজেক্ট কেবলমাত্র কি নাউন আর প্রোনাউন, অথবা যে সমস্ত ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে তারাই কি একমাত্র কি সাবজেক্ট হতে পারে এখানে। আর নাউন আর প্রোনাউন কি হয় সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। আর সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে যদি নাউন, এখানে কি আছে প্রোনাউন আছে সাবজেক্ট, তাহলে এখানে প্রোনাউনটি কি আছে এখানে সিঙ্গুলার আছে, তাহলে ভাবে কি হবে সিঙ্গুলার, এবং ভাবের সঙ্গে এস বা এস যোগ করে কি হয় সেটাকে সিঙ্গুলার করা হয়। রিডের সঙ্গে কি যোগ করা হয়েছে এস যোগ করে সেটাকে সিঙ্গুলার করা হয়েছে, তাহলে হি রিডস ইংলিশ। কিন্তু এখানে দেখো রিডের সঙ্গে এস যোগ করো না, আই কে একজনকে বোঝাচ্ছে, এটা কি প্রোনাউন, কারণ আমি বোঝাতে বসছি কি আই, এটা কি সিঙ্গুলার, কিন্তু রিডস হচ্ছে না, কারণ কি আই কি নেই প্রেজেন্ট টেন্সে কি নেই আই প্লুরাল ভাব নেই, সেজন্য কি হচ্ছে রিড হচ্ছে। এবং একই ভাবে যদি লিখি তারা ইংরেজি পড়ে, এখানে কি হবে তারা ইংরেজি কি দিয়ে তারা বলতে কি হচ্ছে অনেকজনকে বুঝে, তাহলে এটা কি হচ্ছে প্লুরাল হচ্ছে। তাহলে কি হচ্ছে পড়ে, তাহলে সাবজেক্টে কি হচ্ছে প্রোনাউন, এবং সাবজেক্টে কি আছে প্রোনাউন, এবং এটা কি আছে প্লুরাল আছে, তাহলে ভাব আমাদের কি হবে প্লুরাল হবে। দে পড়ে ইংরেজি কি রিড, দে রিড ইংলিশ। এই যে তিনটে উদাহরণ তোমাদেরকে নেওয়া হয়েছে, এই তিনটি উদাহরণ কি তোমাদের প্রোনাউন দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ সাবজেক্টকে প্রোনাউন রেখে দেখানো হয়েছে। আর সাবজেক্ট কি হতে পারে নাউন অথবা প্রোনাউন, বা যে সমস্ত ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে তারা কি হতে একমাত্র সাবজেক্ট হতে পারে। কিন্তু এখানে তিনটি উদাহরণকে আমরা প্রোনাউন দিয়ে দেখেছি। আর এখানে তোমরা দেখে নাও নাউন বলতে কি বোঝায়, প্রোনাউন বলতে কি বোঝায়, এগুলো যখন তোমরা যখন পার্টস অফ স্পিচের ক্লাস হবে তখন বিস্তারিত এগুলো
দেখা হবে যে নাউন বলতে কি বোঝায়, প্রোনাউন বলতে কি বোঝায়। এখানে তোমরা সংক্ষেপে দেখো, নাউন বলতে বোঝায় যে সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা কি নাম বোঝানো হয় তাদেরকে বলে নাউন। আর নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে সেগুলো কি বলে, আর নাউনের সমস্ত পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে তাদের কি বলে, তাদেরকে প্রোনাউন বলে। যেমন ধরো আই, আই বলতে আমি, তাহলে আমার তো একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু আমার নামের বদলে কি আই বসেছে, তাহলে এটা কি প্রোনাউন। হি, হি তাহলে সে, সে তো কেউ একজন বেটা, তার একটা কি নির্দিষ্ট নাম আছে, সে নামটা কি নাউন, কিন্তু হি সে কি প্রোনাউন, তার নাউনে, তাহলে নাউনের বদলে বসেছে। এবং দে, দে বলতে তারা, তাহলে তাদের তো কিছু নাম আছে, কিন্তু কি তাদের নামের বদলে কি তারা বসেছে, অর্থাৎ কি এখানে প্রোনাউন আছে। কিন্তু এখানে একইভাবে লিখতে পারে, ধরো রাজু, রাজু, রাজু কি বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে। রাজু ইংরেজি পড়ে, তাহলে নাম বোঝাচ্ছে, নাম কি হচ্ছে, নাম বোঝালে কি হয়, নাউন হয়, তাহলে সাবজেক্ট এখানে কি হচ্ছে, নাউন। আর নাউন, নাউনেরও কি হয়, সিঙ্গুলার প্লুরাল হয়, তাই এখানে কজন আছে, একজন, তাহলে একজন থাকলে কি হয়, সিঙ্গুলার, তাহলে সাবজেক্টে কি হচ্ছে, সিঙ্গুলার। ভাব আমাদের কি হবে, ভাব আমাদের কি হবে, ভাব আমাদের সিঙ্গুলার হবে। আর ভাবকে সিঙ্গুলার করতে গেলে কি হবে, তার সঙ্গে এস যোগ করতে হবে। এখানেও যদি লিখি, এখানে যদি লিখি রাজু ও রতন ইংরেজি পড়ে, এখানে কি আছে, সাবজেক্টে কি আছে, নাউন আছে, এবং কটি আছে, দুটি আছে, সেই কি নাউন প্লাস কি প্লুরাল। এবং তাহলে ভাব, তাহলে ভাব আমাদের কি হবে, প্লুরাল হবে, তাহলে এখানে কি হবে আমাদের, রাজু এন্ড রতন রিড, এখানে এস যোগ হবে না, যেহেতু ভাবটা কি থাকবে, প্লুরাল থাকবে, রিড ইংলিশ। তাহলে এখানে আমরা প্রথমে কি দেখলাম, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ যে অ্যাফার্মেটিভে যে নিয়ম বা সূত্রটা আছে সেটা আমরা কি দেখলাম। প্রথমে কি আসবে, সাবজেক্ট, তারপরে ভাব, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এখন এখানে যে ভাব আছে, ভাবের কি হয়, ভাবের সিঙ্গুলার প্লুরাল হয়। আর সাবজেক্ট, সাবজেক্ট কোন কোন শব্দ হতে পারে, সাবজেক্টের মতো কি নাউন আর প্রোনাউন, বা যে সমস্ত ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে তারা কি হয়, একমাত্র সাবজেক্ট হতে পারে। আর নাউন আর প্রোনাউন কি হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। তাহলে এই সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে কি ভাবও সিঙ্গুলার, আর সাবজেক্টে প্লুরাল হলে কি হবে, ভাবও প্লুরাল। এবং সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা কি দেখবো, নেগেটিভ। এবার নেগেটিভটা দেখবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে কি আছে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার তাহলে আমরা কি দেখবো, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে নেগেটিভ, নেগেটিভ অর্থাৎ কি না বাচক। এই নিয়ম বা রুল কি আছে, কি হবে, প্রথমে আসবে সাবজেক্ট। তাহলে তোমার দেখো অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভাবে কি প্রয়োজন পড়ে নেই, কিন্তু এবার থেকে পড়বে। নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভেরও কি অক্সিলারি ভাব থাকবে। এখানে কি আসবে, সাবজেক্ট আসবে, প্লাস তাহলে কি আছে, সাবজেক্টে পড়ে আসবে অক্সিলারি ভাব, সাবজেক্টে পড়ে আসবে সাবজেক্টে পড়ে আসবে অক্সিলারি ভাব, প্লাস তারপরে কি আসবে, নট আসবে, প্লাস তারপরে ভাব, প্লাস তারপরে কি আদার ওয়ার্ডস।
তারপরে কি আসবে আদার ওয়ার্ডস আসবে। তখন ও ডাবল করে দিলাম শর্টে সাবজেক্ট ভাব, তাহলে কি আসবে আদার ওয়ার্ডস আসবে। নেগেটিভ অর্থাৎ কি না বাচক, যেখানে না বাচক যে বাক্যটি না বাচক হবে, যেমন ধরো তিনটি বাক্য নিয়ে হোক, বাংলা আমি ইংরেজি পড়ি না, সে ইংরেজি পড়ে না, তারা ইংরেজি পড়ে না, রাজু ইংরেজি পড়ে না, রাজু রতন ইংরেজি পড়ে না। এখানে সব বাক্যগুলো দিকে আছে না আছে, সবগুলো দিকে আছে না আছে, তাহলে এটা কি আছে নেগেটিভ বা না বাচক। এবং এখানে আমরা কি সাবজেক্ট এখানে কি রেখেছি, এখানে প্রোনাউন রেখেছি, এবং এখানে কি রেখেছি নাউন। এখানে তাহলে দেখো আমি ইংরেজি পড়ি না, এখানে কি আছে আই, আর আই কি নেই, প্লুরাল ভাব নেই, তাহলে এখানে ডু আর ডাজ কি, এই যে অক্সিলারি ভাব হচ্ছে ডু হচ্ছে কি প্লুরাল ভাবের ক্ষেত্রে তোমাদের আগেই পড়া হচ্ছে কি যে ভাবের সঙ্গে এস বা ইএস যোগ হলে সেটা কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায়। এখানে তাহলে ডু এর সঙ্গে এস বা ইএস যোগ করে কি করা হচ্ছে সিঙ্গুলার হয়েছে, তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে আই হয়ে গেল আমি, তারপরে কি আসবে অক্সিলারি ভাব কি আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাজ, এবং আই সবসময় কি নেই প্লুরাল ভাব নেই, তাহলে এখানে কি হবে ডু হবে, আই ডু। অক্সিলারি ভাবের পর কি আছে নট আছে নট, তারপরে কি আছে ভাব, এখানে ভাব কি রিড, তাহলে কি আসবে আদার ওয়ার্ড অর্থাৎ ইংলিশ আছে। তাহলে এটি কি হলো আই ডু নট রিড ইংলিশ। একই ভাবে সে ইংরেজি পড়ে না, তাহলে এটি কি হবে সে ইংরেজি পড়ে না, সে হচ্ছে হি, হি হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে আমাদের ভাবও কি হবে সিঙ্গুলার হবে, ডাজ হবে, হি ডাজ। তারপরে কি আসবে অক্সিলারি ভাবের পর নট, হি ডাজ নট, তারপরে কি আসবে ভাব, হি ডাজ নট রিড ইংলিশ। একইভাবে এখানে কি আছে, এখানে সাবজেক্টে কি আছে প্লুরাল আছে, তারা বোঝানোর জন্য বলছে, তাহলে কিছু প্লুরাল আছে, তাহলে এখানে কি আছে সাবজেক্ট কিছু প্লুরাল, তাহলে ভাবও কি হবে প্লুরাল হবে, কি হবে তাহলে ডু হবে, যে ডু নট, অক্সিলারি ভার্বের পর নট, তাহলে কি আছে ভাব রিড ইংলিশ। এবং এখানে দেখো সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আছে প্রোনাউন, এবং এইদিকে কি আছে এদিকে সাবজেক্টগুলো কি আছে নাউন আছে, যেমন রাজু কি নাম বোঝাচ্ছে নাউন। এন কি হবে, এবং এখানে কজন আছে একজন আছে, তাহলে এটি কি সিঙ্গুলার, তা রাজু সিঙ্গুলার, সাবজেক্ট কি হলো সিঙ্গুলার হয়ে গেলো, ভাবও সিঙ্গুলার হবে, তাহলে কি হবে ডাজ হবে, রাজু ডাজ নট, তারপর নট অক্সিলারি ভার্বের পর কি আছে অক্সিলারি ভার্ব কি নিলাম ডাজ নিলাম, তারপরে কি আছে নট, তারপরে কি আছে ভাব কি রিড, তারপরে হচ্ছে আদার ওয়ার্ডস বা অবজেক্ট ধরে নাও কি আছে এখানে ইংলিশ।
রাজু ডাজ নট রিড ইংলিশ। এবং এখানে কি আছে, রাজু ও রতন, রাজু অ্যান্ড রতন, এখানে দুজন রয়েছে, দুজন বা দুজনের বেশি হলে কি হয়, সেটা প্লুরাল হয়ে যায়। এবং তাহলে সাবজেক্টে কি হচ্ছে আমাদের, সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল হচ্ছে, দুজন বোঝাচ্ছে রাজু অ্যান্ড রতন। তাহলে আমাদের ভাবটা কি হবে, সাবজেক্টের পর কি আছে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব প্লুরাল হবে। এটা কোনটা প্লুরাল আছে, আমাদের ডুটা হচ্ছে প্লুরাল, তাহলে কি হবে, রাজু অ্যান্ড রতন ডু। তারপরে কি আছে, অক্সিলারি ভার্ব পর নট আছে, নট আসবে। তারপরে কি আছে, ভাব আছে, ভাব আসবে, রিড ইংলিশ। এখন কি হলো, রাজু অ্যান্ড রতন ডু নট রিড ইংলিশ। তাহলে এই ক্লাসে তোমাদের এতটুকুই থাক। এবং পরের ক্লাসে তোমাদেরকে নেগেটিভ অবধি হলো, তারপরে ক্লাসে কি ইন্টারোগেটিভ, নেগেটিভ, প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে, সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে কি করা হবে, তারপর তোমাদের পাস্ট, তারপরে ফিউচারে করানো হবে।